গত ক্লাসে আমরা স্পিকিং পার্ট 1 দেখছিলাম। স্পিকিং পার্ট 1 এর সামারিটা আজকে আবার খুব সংক্ষেপে ডিসকাস করে ফেলতেছি। যে স্পিকিং পার্ট 1-এ আমাদেরকে সাধারণত প্রশ্ন করা হয় এমন টপিকে, যেই টপিকগুলো আমাদের ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত। এই কারণে এটার এই কোয়েশ্চনগুলার বা এই কোয়েশ্চনের ক্যাটাগরির নাম আমরা দিতে পারি ফ্যামিলিয়ার টপিকস, অর্থাৎ পরিচিত বিভিন্ন বিষয়ের উপর আহ প্রশ্ন করা হবে। প্রশ্নের সংখ্যা হবে আনুমানিক 10 থেকে 12টি। হ্যাঁ, কম বেশি হতে পারে, সময়ের উপর নির্ভর করতেছে। যদি দেখা যায় যে সময় চলে যাচ্ছে, বেশি সময় হয়ে যাচ্ছে, তখন একটু কম প্রশ্ন জিজ্ঞেস করবে। যদি দেখা যায় যে না, হাতে সময় আছে, তখন একটু বেশি প্রশ্ন জিজ্ঞেস করবে। তো আনুমানিক সাধারণত 10 থেকে 12টি প্রশ্ন জিজ্ঞেস করে। এই অংশে স্পিকিং পরীক্ষার এই অংশে সর্বমোট সময় যাবে 4 থেকে 5 মিনিটের মতো আনুমানিক। তো এই হিসেবে 4 থেকে 5 মিনিটে যদি 10 থেকে 12টি প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাহলে প্রতিটি প্রশ্নের জন্য 20 থেকে 30 সেকেন্ড সময় যাচ্ছে। এই জন্যই মানে আমভাবে বা সাধারণভাবে সাজেশন থাকে এইটা, যে আপনার উত্তরটা যদি অ্যাটলিস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতো লম্বা করতে পারেন, তাহলে ওই যে নাম্বার অফ কোয়েশ্চেন্স প্লাস প্রত্যেকটার জন্য যে অ্যালটেড টাইম, ওইটা ওইটার সাথে বেশি ভালো খাপ খাবে। প্লাস আপনার আনসার যদি লম্বা হয়, এক্সামিনার আপনাকে ঠিক মতো জাজ করতে পারবে। এই অংশে আনসার দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টা মনে রাখা জরুরি? রিমেম্বার টু গিভ লেংদি আনসার্স ফর এভরি কোয়েশ্চন। যে প্রত্যেকটা কোয়েশ্চনকে আমরা লম্বা করার চেষ্টা করব। হ্যাঁ, একেবারে বেশি জোর করে লম্বা করার দরকার নেই, কারণ ওইটা করতে গেলে আবার দেখা যাবে আমি অফ টপিক হয়ে যাচ্ছি বা টপিকের বাইরে আলোচনা করে ফেলতেছি। শর্ট আনসার্স উইল অনলি ডিক্রিজ ইউর নাম্বার। তবে বেশি শর্ট আনসার যদি হয়, তাহলে নম্বর আমি কম পাবো। কারণ হচ্ছে যে এক্সামিনারকে আমি আমাকে নিজেকে জাজ করার মতো এনাফ কন্টেন্ট দিব না আমার আনসার যদি শর্ট হয়, এই জন্য। আজকে আমরা পার্ট 2 শুরু করে ফেলতে পারি ইনশাল্লাহ। তো পার্ট 2 হচ্ছে গিভিং এ টক, অর্থাৎ বক্তৃতা দেওয়া বা লেকচার দেওয়া। ইন দিস পার্ট ইউ উইল বি আস্কড টু টক অ্যাবাউট এ স্পেসিফিক টপিক ফর অ্যাপ্রক্সিমেটলি 2 মিনিটস। তো এখানে আনুমানিক 2 মিনিটের জন্য বা 2 মিনিট ব্যাপী আপনাকে একটা টপিকের উপর বক্তৃতা দিতে হবে। 2 মিনিট বলতে একেবারে যে 2 মিনিট হতেই হবে এরকম না। সাধারণত এক্সামিনার আপনাকে একটা টপিকে আলোচনা করার জন্য বলার পর বলবে যে আইড লাইক টু টক অ্যাবাউট দিস টপিক ফর 1 to 2 মিনিটস, অর্থাৎ 1 থেকে 2 মিনিটের জন্য আপনাকে কথা বলার জন্য বলবে। তো যেহেতু 1 থেকে 2 মিনিট বলতেছে, তো সেই হিসেবে আমরা যদি 2 মিনিটের টার্গেট রাখি, তাহলে ওইটা বেটার হয়। ইউ উইল বি গিভেন দ্য ফলোয়িং মেটেরিয়ালস। তো স্পিকিং এক্সামের এই অংশে আপনাকে শুধু টপিক দিবে না, বরং সাথে আরো কিছু বিষয় দিবে। যেমন কিউ কার্ড দেবে। কিউ কার্ড হচ্ছে একটা বুকলেট বা পামফ্লেটের মতো কাগজের টুকরো। ওইটাতে আপনার টপিক লেখা থাকবে, যেই টপিকের উপর যেই টপিকের উপর আপনাকে বক্তৃতা দিতে হবে, সেই টপিকটা এই কার্ডের মধ্যে লেখা থাকবে। এরপরে আপনাকে একটা কাগজ দেবে, 1 পিস কাগজ দেবে। কেন দেবে? সাথে একটা পেন্সিল দেবে ওই কাগজের মধ্যে নোট নেওয়ার জন্য। প্রথমে আপনাকে কিউ কার্ড দেবে, তারপর আপনার কাছে থাকবে অলরেডি পেপার এবং পেন্সিল। কিউ কার্ডের টপিকের উপর আপনি বক্তৃতা দিবেন 1 থেকে 2 মিনিট। তার আগে আপনাকে 1 মিনিট সময় দেবে পেন্সিল দিয়ে পেপারের মধ্যে নোট নেওয়ার জন্য। বক্তৃতার সময় ওই নোটটা দেখে দেখে আপনি বক্তৃতা দিতে পারবেন। The cue card will contain the topic and questions, and you can use the pencil and paper to take notes for 1 minute. পার্ট 2 এর আনসারিং স্ট্র্যাটেজিতে আমরা চলে যাই। তবে আনসারিং স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আমার মনে হয় একটা এক্সাম্পল দেখে ফেললে ভালো হয়। Simple question. The examiner might give you a booklet or cue card that has the following. অর্থাৎ আপনাকে এক্সামিনার যে কিউ কার্ড বা বুকলেট দেবে, সেটা দেখতে এরকম হতে পারে। টপিক দেওয়া থাকবে প্রথমে, ডিসক্রাইব অ্যান অ্যাকোয়াটিক অ্যানিমাল। এরপর নিচে দেওয়া থাকবে ইউ শুড সে হোয়াট ইট লুকস লাইক when you saw it
where you saw it, explain why it is interesting. এখানে খেয়াল করে দেখবেন যে যদিও টপিক একটা, কিন্তু নিচে 4টা প্রশ্ন আছে, এবং এক্সামেও আপনাকে এরকমই করবে। একটা টপিক দেবে, তারপর ওই টপিকের উপর ভিত্তি করে নিচে আরো 3টা বা 4টা কোয়েশ্চেন দিবে। এখানে একটা কমন প্রশ্ন মনের মধ্যে আসে অনেকেরই, যে টপিকের উপর আলোচনা কি এই 4টা প্রশ্নের আলোকেই করতে হবে, নাকি আমি আমার মতো করে করতে পারবো? এটার উত্তর হচ্ছে যে আপনি আপনার মতো করে টপিকের উপর আলোচনা করতে পারবেন। এই 4টা প্রশ্নের আলোকে আপনার উত্তর সাজানো জরুরি না। তবে আপনি যদি এই 4টার আলোকে উত্তর সাজাতে পারেন, তাহলে আপনার উত্তরটা আরো বেশি গোছানো হবে। মূলত এই 4টা প্রশ্ন দিছে আপনাকেই হেল্প করার জন্য, কারণ যেহেতু এটা ইনস্ট্যান্ট স্পিচ, আপনি মাত্র 1 মিনিট প্রিপারেশন নিয়ে আপনাকে স্পিচ দিতে হচ্ছে। তাই এই যে প্রম্পট গুলা, এই যে কোয়েশ্চেন গুলা দিছে, হোয়াট ইট লুকস লাইক, ওয়েন ইউ সো ইট, ওয়ার ইউ সো ইট, এটা দেখে দেখে যদি আপনি আপনার নোট সাজান এবং আপনি আপনার স্পিচটা রেডি করেন, অর্গানাইজ করেন, তাহলে আপনার জন্য এটা ইজিয়ার হবে এবং বেটার হবে। এই কারণে আমরা চেষ্টা করব প্রত্যেকটা কোয়েশ্চনকে টাচ করার জন্য। তবে যদি কোনোটা মিস যায়, তাহলে কোনো সমস্যা নাই, অ্যাজ লং এজ আই এম স্পিকিং অন দ্য স্পেসিফিক টপিক। যতক্ষণ পর্যন্ত আমি টপিকের উপর আলোচনা করতেছি, ততক্ষণ পর্যন্ত আমার কোনো সমস্যা নাই। ইউ উইল হ্যাভ 1 মিনিট টু থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক অ্যান্ড টেক নোটস উইথ পেন্সিল অ্যান্ড পেপার প্রোভাইডেড, যেটা আমরা অলরেডি আলোচনা করছি। এখন আমরা আনসারিং স্ট্র্যাটেজিতে চলে যাচ্ছি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। আমাকে যে টপিক দিছে ওই টপিকটা যেন আমি আগে ভালো করে বুঝি। যেমন আমরা এখানে একটু আগে এক্সাম্পল দেখছিলাম, টপিক দিছে যে ডিসক্রাইব অ্যান অ্যাকুয়াটিক অ্যানিমেল। অ্যাকুয়াটিক অ্যানিমেল এই শব্দটা কিন্তু খুব বেশি কমন না। অ্যাকুয়াটিক, অ্যাটলিস্ট আমাদের দেশের মানুষের জন্য খুব বেশি কমন না। তো অনেকেরই এটা অজানা থাকতে পারে যে অ্যাকুয়াটিক অর্থ কি। তো আপনি যদি এটা অজানা থাকে, এরপরও যদি আপনি বক্তৃতা শুরু করে ফেলেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা নেগেটিভ সাইড হয়ে যাবে, কারণ আপনি ভুল বিষয় নিয়ে আলোচনা করে ফেলতে পারেন। তখন আপনি কি করবেন? দরকার হলে আপনি এক্সামিনারকে জিজ্ঞেস করে ফেলবেন যে ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াট অ্যাকুয়াটিক ইজ, অথবা হোয়াট ডাজ অ্যাকুয়াটিক মিন। আপনি বলতে পারেন যে আই আই ডোন্ট নো হোয়াট অ্যাকুয়াটিক মিনস, এরকম কিছু একটা বলতে পারেন। কিন্তু তাও ভুল করে বা কোয়েশ্চনটা না বুঝে উত্তর দিতে যাবেন না, কারণ তখন যদি এক্সামিনার বুঝে যে আপনি কোয়েশ্চন বুঝেন নাই, তাহলে ওইটা কিন্তু আরো বেশি নেগেটিভ হবে। ঠিক আছে, আপনি যদি বলেন যে অ্যাকুয়াটিক অর্থ আপনি জানেন না, এইটাও আপনার জন্য ভালো হবে না, এটার কারণে আপনার মার্ক কমতে পারে। কিন্তু এটলিস্ট কোয়েশ্চন না বুঝে উত্তর উত্তর দেওয়ার চাইতেও এটা বেটার, যে আপনি আগেই বলে ফেলবেন যে এই বিষয়টা আপনি বুঝতেছেন না, যেন এক্সামিনার আপনাকে আরো সহজ করে দেয়। সেকেন্ডলি, আমার স্টার্টিংটা যেন একটু সুন্দর হয়, অর্থাৎ আমি একটু সুন্দরভাবে আমার আলোচনাটা শুরু করব। এক্সামিনার সাধারণত আমাকে প্রশ্ন উপস্থাপন করবে কিভাবে? এক্সামিনার বলবে, নাও আইড লাইক ইউ টু টক অ্যাবাউট অ্যান অ্যাকুয়াটিক অ্যানিমাল, এরকম বলতে পারে একটা এক্সাম্পল হিসাবে। তখন আপনি 1 মিনিট প্রস্তুতি নেবেন, তারপর আপনি আলোচনা শুরু করবেন। এখন হুট করে যদি আপনি যে কোনো একটা বাক্য দিয়ে আপনার বক্তৃতা স্টার্ট করে ফেলেন, তাহলে ওইটা কিন্তু শুনতে শুনতে খুব একটা সুন্দর লাগবে না, প্রেজেন্টেবল হবে না। এই কারণে আমরা কি করব, একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিয়ে আমাদের আলোচনাটা শুরু করার চেষ্টা করব। এজ এন এক্সাম্পল, আমি যেভাবে আলোচনাটা শুরু করতে পছন্দ করি সেটা হলো এরকম, যে আইড লাইক টু টক অ্যাবাউট, তারপর আমি আমার টপিকটা বললাম। তাহলে আমি যদি অ্যাকুয়াটিক অ্যানিমেল নিয়ে কথা বলি, তাহলে আমি কি বলবো? আইড লাইক টু টক অ্যাবাউট অ্যান অ্যাকুয়াটিক অ্যানিমাল। তারপর আমি আমার মূল আলোচনায় চলে গেলাম। একইভাবে, যেহেতু আমি শুরু করতেছি সুন্দর করে, আমি চেষ্টা করব আমার শেষটাও যেন সুন্দর হয়, উপসংহারটাও যেন আমি সুন্দর করে দিতে পারি। এতে আমার
ফুল স্পিচটা সুন্দর হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, মেক ব্রিফ নোটস অ্যান্ড অর্গানাইজ ইউর আইডিয়াস। নোট নিতে গেলে আমরা অনেকেই একটা ভুল করি, সেটা হচ্ছে যে 1 মিনিট ব্যাপী শুধু নোটই নিতে থাকি। নোট নিতে নিতে নোট অনেক লম্বা হয়ে যায়। পরে যখন আমরা বক্তৃতা দেওয়া শুরু করি তখন বুঝতে পারি যে আমরা আসলে আমাদের আইডিয়াগুলোকে ঠিকমতো সাজাই নেই, শুধু নোটই নিছি, আইডিয়াটার সাজানোতে মোটেও সময় দেই নেই। এ কারণে নোট নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো নোট যেন খুবই সংক্ষিপ্ত হয়। খেয়াল করে দেখুন, আপনাকে কিন্তু মাত্র 1 মিনিট সময় দেবে নোট নেওয়ার জন্য। 1 মিনিটে কিন্তু খুব বেশি নোট নেওয়া সম্ভব না। তাই এখানে নোট বেশি বেশি নেওয়ার চাইতে নোট নেওয়া উচিত গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থাৎ স্পেসিফিক কিওয়ার্ডের নোট আপনি নিতে পারেন, যে কিওয়ার্ড গুলা আপনাকে আপনার বক্তৃতার বিষয়গুলা মনে করিয়ে দেবে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আপনি শুধু নোট নেবেন না, এই 1 মিনিট সময়ের মধ্যে আপনি আপনার আলোচনার ফরম্যাটটাও সাজিয়ে ফেলবেন, যে আপনি কিভাবে শুরু করবেন, তারপর কোন টপিকে যাবেন, কোন টপিকে কি কি বলবেন, এই পুরো জিনিসটা আপনি সাজানোর চেষ্টা করবেন। ঠিক আছে, হয়তো পুরোটা আপনি সাজাতে পারবেন না, বাট যতটুকু পারা যায় সাজাবেন। এতে আপনার স্পিচটা আরো সুন্দর হবে, আরো বেশি প্রেজেন্টেবল হবে। এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি, ট্রাই টু আনসার অল দ্য কোয়েশ্চেন্স। যে আমাদের একটা টপিক দেয়া থাকে, ওই টপিকের উপর বক্তৃতা দেয়া লাগে। ওই টপিকের উপর বক্তৃতা দেওয়ার জন্য নিচে কিছু প্রম্পট থাকে, কিছু কোয়েশ্চেন্স থাকে। ওই কোয়েশ্চেন গুলোর আলোকে যদি আমি আনসারটা দিতে পারি তাহলে ওইটা ভালো। প্রত্যেকটা কোয়েশ্চেন যদি আমি টাচ করতে পারি ওইটা ভালো। এটার কারণে আমি আনসারও একটু লেংদি করতে পারবো, প্লাস আনসারটাও একটু ডিভার্স হবে। গিভ স্পেসিফিক এক্সাম্পলস। আমরা আমাদের বক্তৃতায় বিভিন্ন সময় এক্সাম্পল দিতে পারি। যেমন আহ, আমি যখন এক্সাম দিছিলাম তখন আমাকে জিজ্ঞেস করছিল যে টক অ্যাবাউট এ নভেল অর স্টোরি দ্যাট ইউ রেড। একটা উপন্যাস বা একটা গল্প নিয়ে কথা বলার জন্য বলছে, যেটা আমি আমার জীবনে পড়ছিলাম। এটা নিয়ে আলোচনা করতে গিয়ে, এই আমি একটা গল্প নিয়ে আলোচনা করছিলাম, তো ওই গল্প নিয়ে আলোচনা করতে গিয়ে ওই গল্পের বিভিন্ন এক্সাম্পল টেনে আনছিলাম। তো আপনারাও যদি এক্সাম্পল টেনে আনতে পারেন এবং এক্সাম্পল গুলো যদি খুব স্পেসিফিক হয় তাহলে আপনার আলোচনাটা আর একটু বেশি পাওয়ারফুল হবে। কারণ এক্সাম্পল আসলে আমাদের কথাবার্তাকে ইজি করে, কথাবার্তা বোঝাটা সহজ করে ফেলে, বোঝানোটা সহজ করে ফেলে। যেমন আমি নিজেই একটু আগে এক্সাম্পল দিছি, এই বিষয়টা এক্সাম্পলের গুরুত্ব বোঝানোর জন্য আমি নিজেই এক্সাম্পল দিছি, যে আমি আমার এক্সামে কি করছিলাম ওই এক্সাম্পলটা দিছি। আর এক্সাম্পল যত বেশি স্পেসিফিক হবে তত বেশি ভালো হবে। আমরা এখন পার্ট 2-তে আসি। পার্ট 1-এও কিন্তু এক্সাম্পলের গুরুত্ব আছে। আমরা কতদিন পার্ট 1 দেখছিলাম, যেমন গতদিন আমরা পার্ট 1-এ একটা এক্সাম্পল দেখছিলাম যে ডু ইউ লাইক সুইমিং, যে আপনি কি সাঁতার পছন্দ করেন। ওই জায়গায় আপনি খুব স্পেসিফিক এক্সাম্পল দিতে পারেন যে হ্যাঁ আমি সাঁতার পছন্দ করি, এমনকি আমি গত সপ্তাহেও সাঁতার কাটতে গেছিলাম আমার কিছু ফ্রেন্ডদের নিয়ে। এটা কিন্তু খুবই স্পেসিফিক একটা এক্সাম্পল। তো এই ধরনের এক্সাম্পল আপনি যদি পুরো স্পিকিং পার্টের যে কোনো জায়গায় দিতে পারেন তাহলে এটা আপনার মার্ক বৃদ্ধিতে সহায়ক হবে ইনশাল্লাহ। ডোন্ট ইউজ সেকেন্ড পার্সন প্রোনাউন্স, এটা আমরা অলরেডি দেখছি পার্ট 1-এ, যে সেকেন্ড পার্সন প্রোনাউন কি, ইউ বা ইয়োর। এটা ইউজ না করলেই ভালো। কারণ কারণ যেহেতু আপনি এক্সাম দিতেছেন এবং এক্সামিনার সামনে বসে আছেন, তো এক্সামিনারকে সম্বোধন করে বা এক্সামিনারের প্রোনাউন সম্বোধন করে ইউজ করে এক্সাম্পল দেওয়াটা আসলে সাজাবে না। ওইটা প্রথমত এটা ইম্পোলাইট হবে, আর দ্বিতীয়ত এটা করতে গেলে সেকেন্ড পার্সন প্রোনাউন ইউজ করে এক্সাম্পল দিতে গেলে প্রায় সময় আমরা খেই হারিয়ে ফেলি বা আমাদের ওই প্যারালেলিজমটা হারিয়ে যায়। আমরা হঠাৎ দেখা যায় সেকেন্ড পার্সন থেকে থার্ড পার্সনে চলে গেছি। এই কারণে এটা অ্যাভয়েড করাটাই বেটার। আচ্ছা, বি অ্যাওয়ার অফ প্যারালেলিজম, ট্রাই টু ইউজ অ্যাডজেক্টিভস এন্ড অ্যাডভার্বস, এই দুইটা বিষয় আমরা গত ক্লাসে আলোচনা করছি। এখন আমরা সরাসরি এক্সাম্পলে চলে যেতে পারি ইনশাল্লাহ।
এটা হলো আমাদের স্যাম্পল কোয়েশ্চেন। এখন এইটাকে আমরা কিভাবে সাজাতে পারি, এইটাকে আমরা কিভাবে একটা সুন্দর স্পিচে সাজাতে সাজাতে পারি যেন এক্সামিনার আমাকে ভালো মার্ক দেয়, এই বিষয়টা আমরা এখন দেখবো ইনশাল্লাহ। এখন আমি আলোচনা করব নোট কিভাবে নিতে হয় এইটা, এই ব্যাপারে। কারণ যেহেতু পার্ট 2-তে প্রথমেই আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে নোট নেওয়ার জন্য, তাই এই 1 মিনিটটা আমি যত ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো, পরবর্তী 2 মিনিটের আলোচনাও আমার তত সুন্দর হবে ইনশাল্লাহ। তো এই হিসাবে আমি আপনাদের সাথে একটা আমার নিজের নিজের স্টাইল শেয়ার করতেছি। আমি যে স্টাইলে নোট নিতাম বা নোট নেই, তো আপনারা চাইলে এই স্টাইলটা ফলো করতে পারেন, আবার আপনারা চাইলে অন্য যে কোনো স্টাইলে ফলো করতে পারেন। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে এইটা বেটার, এই জন্য আমি এটা শেয়ার করতেছি। স্টাইলটা কি? প্রথমে আমরা কোয়েশ্চনটা আবার দেখি। ডিসক্রাইব এন অ্যাকুয়াটিক অ্যানিমেল। একটা অ্যাকুয়াটিক অ্যানিমেল, অ্যাকুয়াটিক মানে পানির বা জলজ, একটা জলজ প্রাণী সম্পর্কে আপনি আলোচনা করবেন এটা বলতেছে। ডিসক্রাইব এন অ্যাকুয়াটিক অ্যানিমেল, ইউ শুড সে, আপনার বলা উচিত, কি কি বলা উচিত? হোয়াট ইট লুকস লাইক, হোয়েন ইউ সো ইট, ওয়ার ইউ সো ইট, এক্সপ্লেন হোয়াই ইট ইজ ইন্টারেস্টিং। আমরা নোট নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা করতে পারি সেটা হলো, আমরা স্পেসিফিক যে প্রশ্ন করছে, যে প্রম্পট গুলা দিছে, ওইগুলা দেখে দেখে আমরা নোট নিতে পারি। যেমন হোয়াট ইট লুকস লাইক, এই প্রশ্নের জায়গায় আমরা নোট নিতে পারি, কিওয়ার্ড হিসেবে নোট নিতে পারি স্পেসিফিক। যেমন আমি কি কি নোট নিছি আপনাদেরকে দেখাই। হোয়াট ইট লুকস লাইক, এইটার জায়গায় আমি নোট নিছি হিউমাঙ্গাস ওয়েল। হিউমাঙ্গাস মানে বড় বা বিশাল, ওয়েল হলো তিমি। তো আমি শুধু কিওয়ার্ড লিখে রাখছি, যেন আমি যখন স্পিচ দেই তখন এটা দেখে আমার মনে হয়ে যায় যে আমি কি নিয়ে কথা বলবো বা কোন পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, এটা যেন আমার সাথে সাথে মনে হয়ে যায়। এই কারণে আমি শুধু কিওয়ার্ড লিখতেছি, কারণ 1 মিনিটের মধ্যে আসলে কিওয়ার্ডের বেশি কিছু লেখাটা টাফ। এরপর আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাই। দ্বিতীয় কোয়েশ্চেন আমাকে করছে হোয়েন ইউ সো ইট, যে আমি কখন এটা দেখছি। এখানে আমি নোট নিয়েছি এরকম যে ইয়ার্স এগো, অর্থাৎ অনেক বছর আগে। আই ওয়াজ লিটল, আমি ছোট ছিলাম। তারপর জিজ্ঞেস করছে ওয়্যার ইউ সো ইট, কোথায় দেখছি। তখন আমি বললাম আমি টিভিতে দেখছি। ডিডেন্ট সি লাইভ, আমি কোনোদিন সরাসরি তিমি দেখি নাই। সাধারণত ওয়েন ইউ সো ইট দেখার পর কিন্তু আমাদের অনেকেরই মনে হতে পারে যে সরাসরি দেখার কথা হয়তো বুঝাইছে, বাট এটা আসলে জরুরি না। সরাসরি দেখাটা আসলে জরুরি না, আপনি টিভিতে দেখলেও কোনো সমস্যা নেই। কারণ এখানে এক্সামটা মূলত ইংলিশের উপর হইতেছে, আপনার ইংলিশ স্কিল কেমন, স্পেসিফিক আপনি আপনার অভিজ্ঞতা বা আপনি কত তথ্য জানেন, কত ফ্যাক্ট জানেন, এই বিষয়টা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না এখানে। এরপরের প্রশ্ন হোয়ার ইউ সো ইট, কোথায় দেখছেন। তো এটা আমি দেখছি যে টিভিতে দেখছি, সরাসরি দেখি নাই। আমি চাইলে আরো লিখতে পারতাম যে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখছি, অথবা ডিসকভারি চ্যানেলে দেখছি, অথবা ইউটিউবে দেখছি, এটাও বলা যেতে পারে। এরপরের প্রশ্ন এক্সপ্লেন ওয়াই ইট ইজ ইন্টারেস্টিং, এটা কেন ইন্টারেস্টিং। এই অ্যাকুয়াটিক অ্যানিমেল বা এই জলজ প্রাণীটা কেন ইন্টারেস্টিং। এই জায়গায় আমি নোট নিচ্ছি কারণ এটা বিগেস্ট ম্যামাল, এটা সব থেকে বড় স্তন্যপায়ী প্রাণী। বিগেস্ট সি অ্যানিমেল, এটা সব থেকে বড় সামুদ্রিক প্রাণী। বিগেস্ট এক্সিস্টিং অ্যানিমেল, এমনকি এটা সব থেকে বড় প্রাণী। অর্থাৎ জলেতে বা ভূমিতে সবকিছুতে মিলিয়ে এটা সব থেকে বড় অ্যানিমেল বা প্রাণী। এখন আমার নোট নেওয়া যেহেতু শেষ, আমি এই নোটের আকারে আমি আমার স্পিচটা দেওয়ার চেষ্টা করব। আমি কিভাবে আমার স্পিচটা সাজাইছি আপনাদেরকে দেখাই। তার আগে এই অংশটা শেয়ার করি।
উপরের নোটগুলো এক বা একাধিক কিওয়ার্ড নিয়ে গঠিত। এসব কিওয়ার্ডের কাজ হচ্ছে আপনাকে অল্প সময়ের মধ্যেই আলোচনার পরের অংশ স্মরণ করিয়ে দেয়া। এতে করে আপনার কথা বলার গতিতে জড়তা তৈরি হবে না। আর যদি নোট বেশি লম্বা হয়, কিওয়ার্ডের বদলে সেন্টেন্স দিয়ে দেন, তাহলে বাক্য পড়তে পড়তেই বক্তৃতার সময় চলে যাবে, উত্তরের ফ্লো নষ্ট হয়ে যাবে। নোটের উদ্দেশ্য হইতেছে আপনাকে রিমাইন্ডার দেওয়া, হ্যাঁ, আপনাকে মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া আপনি কি টপিক কথা বলতেছেন ওইটা। নোট যদি আপনি এই উদ্দেশ্যে না লিখে বা এই উদ্দেশ্যে ব্যবহার না করে অন্য উদ্দেশ্যে ব্যবহার করেন, যে আপনি নোট দেখে দেখেই আলোচনা করবেন, তাহলে এখানে কয়েকটা সমস্যা হবে। এর মধ্যে প্রথম প্রথম যে সমস্যা, সেটা তো আমরা অলরেডি বলছি, যে 1 মিনিট সময় দিবে নোট নেওয়ার জন্য। 1 মিনিটে আসলে বেশি লম্বা, আপনি বেশি জিনিস আপনি লিখতেও পারবেন না। সো আলটিমেটলি স্পিকিং এর সময় গিয়ে ওইটার ইম্প্যাক্ট পড়বে আপনার উপর। আর দ্বিতীয়ত, স্পিচ দেওয়ার সময় যদি বারবার আপনার নোটের দিকে তাকাতে হয়, তাহলে ওইটা কিন্তু আপনার স্পিচের প্রেজেন্টেশন এবং ফ্লো এবং ফ্লুয়েন্সি সবকিছুই নষ্ট করে ফেলবে। এই কারণে যত পারা যায় নোট থেকে চোখ সরিয়ে রাখতে পারলেই ভালো। এখন চলুন উপরের নোটের সাহায্যে আমরা একটি বক্তৃতা তৈরি করি। প্রথম প্রথমে আমরা বলছিলাম যে ইন্ট্রোডাকশন কিভাবে শুরু করতে পারি। আইড লাইক টু টক অ্যাবাউট দিয়ে আমরা ইন্ট্রোডাকশনটা দিতে পারি। আইড লাইক টু টক অ্যাবাউট অ্যান অ্যানিমাল দ্যাট লিভস ইন ওয়াটার। অর্থাৎ আমি এমন একটা প্রাণী নিয়ে কথা বলতে চাচ্ছি যে প্রাণীটা পানিতে থাকে। আমি কেন অ্যাকোয়াটিক অ্যানিমেল বললাম না, কারণ কোয়েশ্চনে যেটা থাকে ওইটা যদি আমি প্যারাফ্রেজ করে বলতে পারি, তাহলে ওইটা বেটার হবে। এই জন্য বেটার হবে যে এক্সামিনার বুঝতে পারবে যে আমার ইংলিশের স্কিল ভালো আছে, আমি সেম শব্দ ইউজ করি না, আমি সিনোনিম ইউজ করতে পারি, অথবা আমি প্যারাফ্রেজ করে বলতে পারি। আর সাধারণত সেম সেম আনসার বা সেম প্যাটার্ন ইউজ করাটা কিন্তু এক ধরনের মনোটনি বা একঘেয়েমি প্রকাশ করে, ওইটা প্রেজেন্টেশনের জন্য ভালো না। এই হিসাবে আমাকে যখন প্রশ্ন করছে যে ডিসক্রাইব এন অ্যাকোয়াটিক অ্যানিমাল, তখন আমি অ্যাকোয়াটিক অ্যানিমাল শব্দটা ইউজ না করে আমি ইউজ করছি আইড লাইক টু টক অ্যাবাউট এন অ্যানিমাল দ্যাট লিভস ইন ওয়াটার। আমি চাইলে বলতে পারতাম যে আইড লাইক টু টক অ্যাবাউট এন অ্যাকোয়াটিক অ্যানিমাল, এটাও বলতে পারবো, কোনো সমস্যা নাই। তবে আমি প্যারাফ্রেজ করতে পারলে ওইটা বেটার। যত সুন্দরভাবে প্যারাফ্রেজ করতে পারবো তত ভালো। তবে অনেক সময় এখানে সমস্যা হয়, প্যারাফ্রেজ করতে গিয়ে দেখা যায় আমাদের আলোচনার টপিকটা একটু সরে গেছে, বা খুব বেশি স্পেসিফিকলি আমি প্যারাফ্রেজ করতে পারি নাই, ওইটা কিন্তু আবার প্রবলেমেটিক। এই কারণে যদি আমার কাছে মনে হয় যে প্যারাফ্রেজ করতে গেলে আরো ভেজাল লাগবে, তাহলে আমি যেমন আছে ওইরকমই রেখে দেবো। অর্থাৎ আমি এরকমই রেখে দেবো যে আইড লাইক টু টক অ্যাবাউট অ্যান অ্যাকোয়াটিক অ্যানিমাল। তারপর প্রথম প্রম্পট কি ছিল, যে হোয়াট ইট লুকস লাইক, এবং এখানে আমি নোট নিয়েছিলাম হিউমাঙ্গাস বা বিশাল এবং ওয়েল। তো এই আলোকে আমি আমার প্রথম প্যারাগ্রাফটা বললাম যে দ্য অ্যানিমাল আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইজ ওয়েল। আমি যেই প্রাণীটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো তিমি। ইটস হিউমাঙ্গাস, এটা বিশাল, বিগার দেন এনি আদার অ্যানিমাল আই এভার সো। অন্য যে কোনো প্রাণীর চাইতেও বড়, আমার জীবনে দেখা অন্য সকল প্রাণীর চাইতে এটা বড়। ইট লুকস অ্যান্ড সুইমস লাইক এনি আদার ফিশ অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ নট এ ফিশ। যে এটা অন্য সকল মাছের মতোই পানিতে থাকে এবং পানিতে সাঁতার কাটে, কিন্তু বিষয় হলো কি, এটা মাছ না, ইটস এ ম্যামাল, এটা একটা স্তন্যপায়ী প্রাণী। ইট ডাজন্ট হ্যাভ স্কেলস এন্ড ডাজন্ট লে এগস। এটার কি নাই, স্কেলও নাই, এবং এটা ডিমও পারে না। এটা আমার প্রথম প্রম্পটের আলোকে আলোচনাটা শেষ হলো, প্রথম অংশের আলোচনাটা শেষ হলো হিউমাঙ্গাস হুইল, বা এটা দেখতে কেমন এটা নিয়ে আমি আলোচনা করে ফেললাম। এখন দ্বিতীয় প্রম্পট, হোয়েন ইউ সো ইট, কখন দেখছি। এখানে আমি নোট নিয়েছিলাম কি, ইয়ার্স ago বা কয়েক বছর আগে, আই ওয়াজ লিটল, আমি ছোট ছিলাম। এটার আলোকে আমি লিখছি কি, আই ফার্স্ট সো দিস অ্যানিমাল আ লং টাইম ago when I was very little। অর্থাৎ আমি প্রথম এই প্রাণীটা দেখি অনেক আগে, যখন আমি ছোট ছিলাম। আই ওয়াজ প্রবাবলি 6 or 7 years old, যে আমি 6 বা 7 বছর আমার বয়স ছিল আনুমানিক। দ্য শিয়ার সাইজ অফ দিস অ্যানিমাল স্টান্ড মি দ্যাট টাইম। এই প্রাণীর আকৃতিটা আমাকে আশ্চর্যান্বিত করে ফেলে। আফটার দ্যাট আই হ্যাভ সিন ওয়েলস এ নাম্বার অফ টাইমস।
তো ওইবারের পর আমি আরো বেশ কয়েকবার তিমি দেখছি। এটা হলো আমার দ্বিতীয়টার দ্বিতীয় অংশের আমি দ্বিতীয় প্রশ্নের আমি আনসার দিলাম যে হোয়েন ইউ সো ইট, এটার আনসার দিলাম। এখন তৃতীয় প্রশ্নতে আসি, ওয়্যার ইউ সো ইট, আমি এটা কোথায় দেখছি, এটা আমাকে আমাকে জিজ্ঞেস করতেছে। এটার আলোকে আমি নোট নিয়েছি যে আমি এটা টিভিতে দেখছি, আমি এটা কোনোদিন সরাসরি দেখি নাই, এটা আমি নোট নিয়েছি। এই নোটের আকারে আমি তারপর কথা বলছি এরকম যে হাউএভার আই নেভার স এ ওয়েল লাইভ ইন মাই হোল লাইফ, যে আমি আমার পুরো জীবনে একবারের মতো কোনো তিমি আমি সরাসরি দেখতে পারি নাই বা দেখি নাই। I only saw it on TV, probably in a documentary regarding whales in National Geographic or Discovery Channel. যে আমি এটা দেখছিলাম টিভিতে, সম্ভবত তিমি মাছের উপর একটা ডকুমেন্টারি চলতেছিল, হয়তো ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেল। বাট আই ডু উইশ আই ক্যান হ্যাভ দ্য প্রিভিলেজ টু ওয়াচ ইট সুইম লাইভ ইন ফ্রন্ট অফ মি ওয়ান ডে। তবে আমার ইচ্ছা আছে যে একদিন যেন আমি সরাসরি তিমি মাছকে আমার সামনে সাঁতার কাটতে দেখতে পারি। এখন আমার কি আরেকটা মাত্র পয়েন্ট বাকি, এক্সপ্লেইন হোয়াই ইট ইজ ইন্টারেস্টিং, যে এই প্রাণীটা বা তিমি মাছটা আমার কাছে কেন ইন্টারেস্টিং মনে হয়, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এইটা নোট আমি কিরকম নিছি, যেটা হলো বিগেস্ট ম্যামাল বা সব থেকে বড় স্তন্যপায়ী প্রাণী, বিগেস্ট সি অ্যানিমেল এন্ড দ্য বিগেস্ট এক্সিস্টিং অ্যানিমেল, এই কথাগুলাকে এখন আমাকে সাজিয়ে বলতে হবে। আমি কিভাবে বলবো বা আমি কিভাবে বলছি, I found this particular animal fascinating for a number of reasons. যে এই প্রাণীটা আমার কাছে ফ্যাসিনেটিং বা ইন্টারেস্টিং লাগছে বেশ কয়েকটা কারণ। As I mentioned, when I saw it for the first time in my life, I was surprised by its size. যে আমি অলরেডি বলছি যে যখন আমি জীবনে প্রথমবারের মতো এই প্রাণীটা দেখলাম, তখন এইটার আকৃতি দেখে আমি আশ্চর্য হয়েছিলাম যে এত বড় প্রাণী। লেটার অন, পরবর্তীতে I came to learn that it is the biggest mammal in the world. পরবর্তীতে আমি জানতে পারলাম যে তিমি হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় স্তন্যপায়ী প্রাণী। On top of that, তাছাড়াও it is the largest aquatic animal that we know of. যে এইটা হলো জলজ প্রাণীদের মধ্যে সব থেকে বড় জলজ সব থেকে বড় প্রাণী, অর্থাৎ এটা শুধু স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সব থেকে বড় না, জলজ প্রাণীর মধ্যেও সব থেকে বড়। এরপরে আবার বলছি যে ইনফ্যাক্ট সত্য হলো ইট ইজ দ্য বিগেস্ট সার্ভাইভিং অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড, যে বর্তমানে অস্তিত্বশীল যত প্রাণী আছে পৃথিবীতে এর মধ্যে এই প্রাণীটা সব থেকে বড় আকৃতিতে। দিস অ্যানিমাল ইজ ফুল অফ সারপ্রাইজেস, এই প্রাণীটা হলো সারপ্রাইজে ভরপুর। ওয়ান আদার থিং দ্যাট অ্যামেজড মি ওয়াজ দ্য ইনফরমেশন দ্যাট এ ওয়েল ডাজন্ট হ্যাভ এনি লাংস। সরি, এখানে আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, দ্য ওয়েল ডাজন্ট হ্যাভ এনি গিলস, যে ওয়েল কি করে গিলস এর সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয় না, রাদার বরং ইট ফ্লোটস আপ অন দ্য সি এন্ড ব্রিথস এয়ার ডিরেক্টলি থ্রু এ হোল অন ইটস টপ। বরং এটা কি করে, তার শরীরের উপরের অংশে একটা গর্ত আছে, ওইটার মধ্য দিয়ে সে শ্বাস প্রশ্বাস নেয়। তো এইটার মাধ্যমে আমি কি করছি, লাস্ট প্রম্পটের যে লাস্ট কোয়েশ্চেন ছিল ওইটা সংক্রান্ত আমি আলোচনা করে ফেলছি, যে এক্সপ্লেইন ওয়াই ইট ইজ ইন্টারেস্টিং, এটা সংক্রান্ত আলোচনা আমি এর মাধ্যমে শেষ করে ফেললাম। এখন যদি আমি একটা সুন্দর এন্ডিং দিতে পারি তাহলে আমার বক্তব্যটা আরো সুন্দর হয়ে গেল। তার আমি এন্ডিং দিলাম কি হবে, আই বিলিভ ওয়েলস আর ওয়ান অফ দ্য কুলেস্ট অ্যাকোয়াটিক অ্যানিমেলস দেয়ার ক্যান বি, যে আমি বিশ্বাস করি তিমি হইতেছে জলজ প্রাণীদের মধ্যে বেশ কুল বা অনেক সেরা একটা জলজ প্রাণী। এই যে বক্তব্যটা, এটা যদি আমি বলি তাহলে আমার কিন্তু আনুমানিক 1.5 থেকে 2 মিনিট হয়ে যাবে এই বক্তব্য। আমি চেষ্টা করব আমার বক্তব্যগুলো যাতে এরকম লম্বা হয়। এখন এই বক্তব্যের ক্ষেত্রে কিছু পয়েন্ট আছে যেটা আমরা মাথায় রাখতে হবে, যেমন এই বক্তব্যের ক্ষেত্রে আমি কিছু পয়েন্ট মাথায় রেখে সাজাইছি।
এই উত্তর লেখার সময় আমি কিছু জিনিস মাথায় রেখেছি, যেমন এক, একটি সুন্দর ভূমিকা এবং উপসংহার দেওয়ার চেষ্টা করেছি, কেননা এগুলো পুরো আলোচনাকে আরো সুন্দর করে তোলে, যেটা আমরা আগে আলোচনা করছি অলরেডি আনসারিং স্ট্র্যাটেজিতে। দুই, প্রশ্নে থাকা প্রত্যেকটি পয়েন্টের উপর আলোচনা করার চেষ্টা করেছি, কেননা এতে আমি সুন্দর, লম্বা ও গোছানো আলোচনা করতে পারবো। এটা নিয়েও আমরা অলরেডি আনসারিং স্ট্র্যাটেজিতে আলোচনা করছি, যে টপিকের অধীনে কয়েকটা কোয়েশ্চন থাকে, যে কোয়েশ্চেন গুলা দেওয়া হয় আপনাকে সাহায্য করার জন্য। আপনি যদি এই কোয়েশ্চেন গুলার আলোকে নোট নেন, এরপর ওই কোয়েশ্চেন এবং নোটের আলোকে আপনি আপনার আলোচনা গোছান, সাজান এবং আলোচনা পেশ করেন, তখন আপনার আলোচনাটা আরো বেটার হবে। তিন, আমার কথাকে যতটুকু পারা যায় ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। এইটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমরা যদি বেশি কেতাবি ভাষায় কথা বলি, বেশি বুকিশ ল্যাঙ্গুয়েজে কথা বলি, তাহলে ওইটা কিন্তু আসলে স্পিকিং এর জন্য স্বাভাবিক না, বা স্পিকিং পরীক্ষার জন্য ওইটা আসলে নর্মাল না। স্পিকিং এক্সামে আপনাকে আপনার ন্যাচারাল কনভারসেশন স্কিলসটা দেখতে চায়। তাই এখানে আপনি যত বেশি ন্যাচারাল থাকতে পারবেন তত ভালো। তাই এখানে খুব সাহিত্য মিশিয়ে কথা বলাটা জরুরি না, বরং আপনি একটা ফ্লোতে বা ফ্লুয়েন্সি ঠিক রেখে আপনি কথা বলাটা গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনার গ্রামার ঠিক রাখাটাও গুরুত্বপূর্ণ, কারণ গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেশালি যদি এমন ভুল হয় যেগুলা অস্বাভাবিক, তখন এটা কিন্তু আপনার মার্কের উপর ভালো একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। আপনার আলোচনা যদি ন্যাচারাল হয় তাহলে এক্সামিনার আপনাকে বেশি মূল্যায়ন করবে। অপরদিকে আপনার আলোচনা শুনে যদি এক্সামিনারের কাছে মনে হয় যে আপনি উত্তর মুখস্থ বলছেন, তাহলে আপনাকে নম্বর বেশি দিবে না। তাছাড়া বেশি সাহিত্যিক রসযুক্ত কথাবার্তাও খুব বেশি সহায়ক না। স্পিকিং টেস্ট একটা ইনফর্মাল টেস্ট, তাই এখানে যত নর্মাল ও ন্যাচারাল থাকবেন ততই ভালো। এবং সাধারণত দেখা যায় যে স্পিকিং এর ক্ষেত্রে যে সাহিত্যের রস যেটা বা অলংকার যেটা, ওইটা কিন্তু লেখার ক্ষেত্রে অ্যাপ্লাই করাটা একটু সহজ স্পিকিং এর তুলনায়। স্পিকিং এ এই অলংকারগুলা, ভাষার অলংকারগুলা ব্যবহার করা যায় যদি স্পিকিংটা হয় প্রিপেয়ার্ড স্পিচ। ইনস্ট্যান্ট স্পিচের ক্ষেত্রে কিন্তু এটা কঠিন। তাই এদিকে খুব বেশি ফোকাস করারও দরকার নাই, বরং খুব বেশি সাহিত্যিক অলংকার যুক্ত করতে গেলে আপনার স্পিচের ফ্লো নষ্ট হয়ে যাবে এবং দেখা যাবে যে আপনার স্পিচটা খেই হারিয়ে ফেলতেছে বা ওইটার মধ্যে জড়তা চলে আসতেছে। 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার যে পয়েন্ট আমি খেয়াল রাখছি সেটা হলো লিঙ্কার্স ইউজ করা, যেমন আফটার দ্যাট, হাউএভার, ওয়ান আদার থিং, লেটার অন ইত্যাদি। এইসব কথা বক্তৃতার সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা যদি আলোচনাটাতে আবার যাই তাহলে আমি দেখতে পাবো যে এখানে আমি ইউজ করছি আফটার দ্যাট আই হ্যাভ সিন ওয়েলস এ নাম্বার অফ টাইমস। ওই ঘটনার পর আমি আরো কয়েকবার তিমি দেখছি। তারপর শুরু হচ্ছে হাউএভার আই নেভার স এ ওয়েল লাইভ ইন মাই হোল লাইফ, যে তবে আমি জীবনেও সরাসরি কোনো তিমি মাছ দেখতে পারি নাই। এজ আই মেনশন, যেমনটি আমি উল্লেখ করেছি। হ্যাঁ, লেটার অন পরবর্তীতে, অন টপ অফ দ্যাট এছাড়াও বা তাছাড়াও, ওয়ান আদার থিং আরো একটি বিষয়। তো এই ধরনের বিষয়, এই ধরনের শব্দ, কানেক্টার্স বা লিঙ্কার্স যদি আমি ইউজ করি তাহলে স্বাভাবিকভাবে আমার বক্তব্যটা শুনতে অনেক বেশি সুন্দর লাগে। কিন্তু এইগুলা ব্যবহার করার ক্ষেত্রে একটা বিষয় আমার খেয়াল রাখতে হবে, যেটা আমরা স্পিকিং পার্ট 1 এর ক্লাসেও আলোচনা করছিলাম, সেটা হলো এগুলা কিন্তু আমি ন্যাচারালি ইউজ করতে হবে। যদি দেখা যায় যে আমি এগুলা জোর করে ইউজ করতে যাচ্ছি, তাহলে আমার স্পিচের ফ্লোটা নষ্ট হয়ে যাবে, ফ্লুয়েন্সিতে ব্যাঘাত ঘটবে। এই বিষয়গুলো আমরা ন্যাচারালি কিভাবে ইউজ করতে পারি, এটা এই যে লিঙ্কার্স বা কানেক্টার্স গুলা, এগুলো যদি আমরা ন্যাচারালি ইউজ করতে চাই, তাহলে এগুলা প্রথমে প্র্যাকটিস করার সময় আমাকে জোর করে ব্যবহার করতে হবে। প্র্যাকটিস করার সময় যদি আমি জোর করে ব্যবহার না করি, তাহলে কখনো এটা আমার অভ্যাসে পরিণত হবে না। আর যতক্ষণ না আমার অভ্যাসে পরিণত হইতেছে ততক্ষণ পর্যন্ত এটা আমার ন্যাচারাল কনভারসেশনে
আসবেও না বা কনভারসেশনে ন্যাচারালি আসবে না। এখানের মধ্যে আমরা যখন বাংলায় কথা বলি তখন কিন্তু কিছু লিঙ্কার্স, কিছু স্পেসিফিক লিঙ্কার্স আছে বাংলাতেই, যেগুলো আমরা বেশি বেশি ব্যবহার করি অনেকেই। কেউ কেউ দেখবেন এবং শব্দটা বেশি ব্যবহার করে, কেউ কেউ দেখবেন কিন্তু, কেউ দেখবেন তবে। যেমন আমি পার্সোনালি তবে একটু বেশি ব্যবহার করি, ইংলিশের ক্ষেত্রে হাউএভার একটু বেশি ব্যবহার করি। এই ব্যবহারটা কিভাবে আসে? এটা কিন্তু ন্যাচারালি বা অটোমেটিক চলে আসে। তাই যদি দেখা যায় যে আমি একটা স্পেসিফিক লিঙ্কার বা স্পেসিফিক কানেক্টর বা ফ্রেজ আমি বেশি ব্যবহার করতেছি, ওইটাও কিন্তু আমার আলোচনার সৌন্দর্য কমিয়ে ফেলবে। তাই আমি যখন প্র্যাকটিস করব তখন আমি আমি আমার স্পিচটা দরকার হলে রেকর্ড করব। তাহলে পরবর্তীতে আমি যখন আমার রেকর্ড শুনবো তখন আমি খেয়াল করে দেখবো যে কোনো স্পেসিফিক শব্দ বা লিঙ্কার বা ফ্রেজ আমি বারবার বেশি ইউজ করতেছি কিনা। যদি বেশি ইউজ করি তাহলে নেক্সট টাইম যখন আমি প্র্যাকটিস করব তখন আমি চেষ্টা করব ওই শব্দের জায়গায় সিমিলার মিনিং এর অন্য আরেকটা শব্দ ব্যবহার করার জন্য। যেমন আমি যদি হাউএভার শব্দটা বেশি ব্যবহার করে থাকি তাহলে আমি চেষ্টা করব যে প্রথমবার হাউএভার ব্যবহার করলে সেকেন্ড টাইম নেভারদালেস বা নানদালেস ব্যবহার করার জন্য। অথবা আমি সেন্টেন্স স্ট্রাকচারটা অন্যরকম করে ফেলার জন্য যেন এই এই মিনিং এর কোনো শব্দই আমার ব্যবহার করা না লাগে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রথমে আমাকে জোর করে করার চেষ্টা করতে হবে। আর যখন আমি এটা প্র্যাকটিস করতে থাকবো তখন এক পর্যায়ে এটা আমার জন্য ন্যাচারাল বা ইনস্টিংক্টিভ হয়ে যাবে। এবং ওইটাই আমার অ্যাচিভ করা উচিত, ওইটাই আমার ট্রাই করা উচিত। কারণ এক্সামে যতটুকু পারা যায় ন্যাচারাল থাকা উচিত। এবং যত ন্যাচারাল থেকে আপনি ভালো একটা কনভারসেশন উপহার দিতে পারবেন, আপনার মার্কও তত বেশি ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে। 5, আলোচনাকে টপিকের ভেতর রেখেছি। আমি যদি তিমি নিয়ে কথা বলতে বলতে হাতির আলোচনায় চলে যেতাম তাহলে কিন্তু বিষয়টা বেশ নেতিবাচক হতো। তাই টু দা পয়েন্ট আলোচনা করতে হবে। ফর এক্সাম্পল, তিমি মাছ কেন ইন্টারেস্টিং, এটাতে আমরা আলোচনা করছি বা আমি উপরে আলোচনা করছি যে তিমির সাইজ অনেক বড়, বা তিমি হলো অনেক বড় একটা প্রাণী। তো এই হিসাবে আমি এক্সাম্পল দিতে গিয়ে হাতির কথা উল্লেখ করতে পারি যে হাতিও বেশ বড় প্রাণী, কিন্তু তিমি হাতির চাইতেও বড়। হ্যাঁ, এত বড় তিমি। কিন্তু ওই আলোচনা করতে গিয়ে যদি দেখা যায় আমি মানে তিমির আলোচনায় হাতির আলোচনা বেশি করে ফেলতেছি, তখন কিন্তু ওইটা আবার সুন্দর মানাবে না। এটার উদাহরণ ওই খাঁজ কাটা কুমিরের যে কৌতুক, ওইটার সঙ্গে মিলে। 6 নম্বর পয়েন্ট, আমি চেষ্টা করেছি যেন আলোচনাটি অন্তত 2 মিনিটের মতো হয়। এক্সামিনার আপনাকে বলবে 1 থেকে 2 মিনিট আলোচনা করার জন্য, তাই টেকনিক্যালি 1 মিনিট আলোচনাই যথেষ্ট। কিন্তু যেহেতু 2 মিনিট পর্যন্ত আলোচনার সুযোগ আছে, সেহেতু এই সুযোগটি হাতছাড়া করা ঠিক হবে না। আপনি যত বেশি কথা বলতে পারবেন, এক্সামিনার এক্সামিনারের নম্বর দেওয়ার স্কোপ তত বাড়বে। শুধু খেয়াল রাখবেন যেন কথাবার্তায় ভুল না হয় এবং একই কথা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে না বলেন। আলোচনাকে 2 মিনিটের বেশি বা 2 মিনিট পর্যন্ত লম্বা করার জন্য আপনি যদি একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে বারবার বলেন, ওইটা কিন্তু আসলে আপনার স্পিচের জন্য পজিটিভ হবে না, বরং আরো নেগেটিভ মার্কিং এর কারণ হতে পারে। এখন একটা বার্নিং কোয়েশ্চন আছে যে আনসার মুখস্থ করে গেলে কি হবে। প্রথমত, আনসার মুখস্থ করাটা আসলে ইফেক্টিভ না, কারণ টপিক কিন্তু শত শত টপিক আছে। শত শত টপিকের উপর আপনার এক্সামে কোয়েশ্চন আসতে পারে। আপনি কতটা আনসার মুখস্থ করবেন? কতটা আনসার মুখস্থ করতে পারবেন? তাও যদি ধরে নেই আপনি আনসার মুখস্থ করতে পারছেন 15টা বা 20টা, এবং ওইগুলোর মধ্যে থেকে একটা চলে আসছে, এক্সামিনার যদি বুঝতে পারে যে আপনি মুখস্থ আনসার দিতেছেন, এবং সাধারণত উত্তরের স্টাইল থেকে এটা বোঝা যায় যে কেউ উত্তরটা মুখস্থ করে আসছে নাকি ন্যাচারালি বলতেছে। তো যদি এক্সামিনার ধরতে পারে বা বুঝতে পারে যে আপনি মুখস্থ বলতেছেন, তখন এক্সামিনার কিন্তু এইটার কারণে আপনার মার্ক কমিয়ে দিতে পারে। এই কারণে মুখস্থ করার চাইতে প্র্যাকটিস করে করে বাস্তব স্কিল বাড়ানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং অনেক বেশি বেটার। তাছাড়া এক্সাম পরবর্তী সময়ে, এক্সাম যেই কারণে আপনি দিতেছেন, উচ্চশিক্ষার জন্য বা জব পারপাস যে কোনোটাতেই হোক, তখন কিন্তু রিয়েল লাইফ সিচুয়েশনে যাওয়ার পর মুখস্থটা কিন্তু আপনার খুব একটা কাজে লাগবে না। ওই সময়ে আপনার রিয়েল
প্র্যাকটিস যেটা করছেন, রিয়েল স্কিল যেটা, ওইটাই কিন্তু মূলত কাজে লাগবে। এখন আমরা কিছু টিপস দেখে ফেলবো। অলরেডি আমরা প্রচুর আনসারিং স্ট্র্যাটেজির আলোকে আমরা আনসার দেখছি, নোট কিভাবে নিতে হয় এটা আমরা দেখছি। এখন আমরা, এবং অলরেডি আমরা কিছু টিপসও দেখছি। এখন আমরা এই টিপসগুলো আবার সামারাইজড আকারে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক, read attentively and understand the topic first. If you misunderstand it, you will fail from the get-go. প্রথম যে পয়েন্ট ছিল ওইটা, যে আমি আগে আমার আনসার কোয়েশ্চেনের টপিকটা বা বক্তৃতার টপিকটা বুঝতে হবে। সেকেন্ড, look at the questions under the topic. Take note of few keywords for every question on the paper. For example, let's make a note for the sample question above. নোট আমরা যেটা দেখছিলাম ওইটা। You can use other methods if you feel comfortable with them. তো এই নোট নেওয়ার এই যে সিস্টেম, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স। আপনারা চাইলে অন্য সিস্টেমও ফলো করতে পারেন। আপনাদের পার্সোনাল যদি কোনো স্ট্র্যাটেজি জানা থাকে বা কোনো প্রেফারেন্স থাকে, তাহলে আপনারা ওইটাও ফলো করতে পারবেন। স্টার্ট ইউর টক বাই প্যারাফ্রেজিং দ্য গিভেন টপিক। যেমন আইড লাইক টু টক অ্যাবাউট বলে অ্যান অ্যাকুয়াটিক অ্যানিমেল, না বলে আমি বললাম অ্যান অ্যানিমাল দ্যাট লিভস ইন ওয়াটার। ডোন্ট জাস্ট কিপ লুকিং এট দ্য নোটস ওয়েন ইউ স্পিক, রাদার ইউ শুড অনলি লুক এট দ্যাম ব্রিফলি। নোটের দিকে বেশি না তাকানো, অল্প অল্প তাকানো, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। Speak in details and in length. If you surpass the time limit, no need to worry. The examiner will stop you, and that's not a bad thing at all. On the contrary, speaking for less time will hamper your result. যদি আপনি 2 মিনিটের বেশি আলোচনা করে ফেলেন এবং এক্সামিনার যদি আপনাকে থামিয়ে ফেলে, যে থ্যাংক ইউ এরকম বলে যদি থামিয়ে ফেলে, তাহলে আপনি থেমে যান, সমস্যা নেই। এটা বরং, এটা এটাতে কোনো নেগেটিভ কিছু নাই, বরং অনেক ক্ষেত্রে এটা ভালো হতে পারে। কারণ এটলিস্ট আপনি বুঝতে পারবেন বা এটলিস্ট আপনি জানতে পারবেন যে আপনি কম সময় আলোচনা করেন নাই। আপনি যতটুকু সময় আলোচনা করার কথা ছিল তার চাইতে বেশি আলোচনা করছেন। কিন্তু কম যদি আলোচনা করেন কোনো কারণে, তাহলে ওইটা কিন্তু ওই যে সেম জিনিসটা আসতেছে, যে আপনি কম আলোচনা করলে এক্সামিনার আপনাকে জাজ করার জন্য এনাফ কন্টেন্ট পাচ্ছে না। Connect your ideas using connecting words and phrases such as otherwise, nonetheless, however, on the other hand, so that, because, but, to the time, etc. যেটা আমরা এক্সাম্পলে দেখছিলাম একটু আগে। When taking notes, try not to write too much, as you will only look briefly to take ideas from them. Also, spend the initial time to plan how you are going to present your ideas. অর্থাৎ নোট নেওয়ার সময় সংক্ষিপ্ত নোট নেওয়া, বেশি লম্বা নোট না নেওয়া, এবং নোট নেওয়ার সময় নোট নেওয়ার পাশাপাশি একই সাথে আমি আমার আইডিয়াগুলো সাজানোরও চেষ্টা করব বা সাজিয়ে ফেলবো। স্পিকিং পার্ট 2 এর জন্য বাসায় কিভাবে প্রিপারেশন নেব বা বাসায় কিভাবে পড়াশোনা করব, এই ব্যাপারে কিছু টিপস। মেক শিওর টু প্র্যাকটিস এট হোম ইউজিং এ টাইমার সো দ্যাট ইউ ডোন্ট এন্ড আপ ফিনিশিং ইউর টক টু আর্লি। আপনি যখন বাসায় পার্ট 2টা প্র্যাকটিস করবেন, কোনো একটা টপিকের উপর স্পিচ দিবেন, তখন টাইমার রাখাটা গুরুত্বপূর্ণ। টাইমার দেখে দেখে আপনি যখন প্র্যাকটিস করবেন 10 বার, 20 বার, 30 বার, তখন আপনার মধ্যে অটোমেটিক একটা সেন্স অফ টাইম কাজ করা শুরু করবে। আপনি তখন এক্সাম হলে কথা বলতে গেলেই বুঝতে পারবেন যে কতটুকু সময় অতিবাহিত হয়েছে, আনুমানিক কত সময় আপনি কথা বলছেন, এই জিনিসটা আপনি ধরতে পারবেন। এটা আপনার জন্য বেশ হেল্পফুল হবে। Record yourself when practicing so that you can look back and listen for yourself to evaluate your performance. আপনি শুধু টাইমার ইউজ করবেন না, আপনি চেষ্টা করবেন আপনার স্পিচটা রেকর্ড করার জন্য। রেকর্ড করতে পারলে লাভ কি হবে, পরবর্তীতে আপনি আপনার নিজের কথাবার্তা আবার শুনতে পারবেন, এবং নিজের কথাবার্তা শুনলে কিন্তু নিজের অনেক ভুল ধরতে পারবেন। আর কোনো কারণে যদি আপনার মনে হয় যে আপনি আপনার ভুল বেশি ধরতে পারতেছেন না, তাহলে যেটা রেকর্ড করছেন ওইটা শুনে শুনে ওইটা ট্রান্সক্রিপ্ট রেডি করে বা ওইটা অনুলিখন করে ওইটা আপনি গ্রামারলিতে দিয়ে দিলেন, অথবা চ্যাট জিপিটি কে দিয়ে বললেন যে আপনার ভুল ধরার জন্য, তখন ঠিকই চ্যাট জিপিটি আপনার ভুল ধরে দেবে। এবং যদি বলেন সাজেশন দেওয়ার জন্য, সাজেশনও দিতে পারবে। Try to practice at home by giving speeches on the most common topics. আমরা আলোচনা করছিলাম
যে আইএলটিএস এর জন্য আমরা একটা আইএলটিএস স্পিকিং এর জন্য আমরা একটা বই ফলো করার চেষ্টা করব, সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং বাই মাকার। তো ওই বইতে আসলে কি করা হয়েছে, ওই বইতে আগের যত স্পিকিং এক্সাম ছিল ওই স্পিকিং এক্সামের টপিক গুলা কালেক্ট করার চেষ্টা করছে আহ, বইয়ের লেখিকা। তো উনি এইটা করার কারণে বেশ লাভ হয়েছে মানুষের জন্য। কারণ যে টপিক গুলা সংগ্রহ করছেন ওই টপিকের উপর, ওই টপিক গুলা থেকে কিন্তু এক্সামে বেশ অনেক সময় কমন পড়ে যায়। কমন পড়ে যায় তার মানে কি আমি মুখস্থ করব? না, মুখস্থ করার দরকার নেই, কারণ আমরা একটু আগে আলোচনা করছি মুখস্থ করাটা আসলে খুব ভালো একটা আইডিয়া না। তাহলে কমন পড়লে লাভ কি? কমন পড়লে লাভ হচ্ছে এইটা, যে আমি যদি এই কমন টপিক গুলোর উপর প্র্যাকটিস করি বাসায়, এটলিস্ট এক্সাম হলে আইডিয়া জেনারেট করতে আমার সময় যাবে না, বা আইডিয়া জেনারেট করতে আমার কষ্ট হবে না। এই কারণে কমন টপিক গুলোর উপর আমার প্র্যাকটিস করলে এটলিস্ট এক্সামের জন্য ভালো। পার্ট টু এর সামারি দেখে নেই আমরা। পার্ট টু তে টাইপ অফ কোয়েশ্চেন হলো গিভিং এ টক, অর্থাৎ বক্তৃতা দেয়া। প্রিপারেশন টাইম হলো 1 মিনিট, 1 মিনিট সময় দেওয়া হবে আপনাকে প্রিপারেশনের জন্য। এবং বক্তব্যের সময় হবে 2 মিনিট, অর্থাৎ 2 মিনিট পর্যন্ত আপনি বক্তৃতা দিতে হবে। মেটেরিয়ালস প্রোভাইডেড পেন্সিল এন্ড পেপার, আপনাকে পেন্সিল এবং পেপার দেওয়া হবে, তাছাড়া আপনাকে কিউ কার্ডও দেওয়া হবে। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটি হলো আপনার যদি অনলাইন টেস্ট হয়, স্পিকিং টেস্টটা যদি অনলাইন হয়, তাহলে কিন্তু আপনাকে কিউ কার্ড দেবে না, বরং অনলাইন কলের মধ্যে, স্ক্রিনের মধ্যে, আমরা এখন যেরকম স্ক্রিন শেয়ার করে দেখতেছি ওই রকম স্ক্রিনের মধ্যেই আপনার কোয়েশ্চনটা উল্লেখ করা থাকবে। অনলাইন টেস্ট কিন্তু আবার ঘরে বসে না, স্পিকিং টেস্টটা যদি অনলাইনে হয় ওইটাও কিন্তু এই আপনি যেই সেন্টার থেকে দিতেছেন ওই সেন্টারের তাদের এক্সাম হলে গিয়ে তাদের ফেসিলিটি ইউজ করে আপনাকে এক্সাম দিতে হবে, তাদের কম্পিউটার থেকে আপনাকে এক্সামটা দিতে হবে। এবং কোভিড এর পর থেকে সাধারণত ব্রিটিশ কাউন্সিল অনলাইনেই টেস্টটা নিয়ে নেয়। আইডিপির সম্পর্কে আমি বলতে পারতেছি না অনলাইনে নেয় না অফলাইনে নেয়, বাট ব্রিটিশ কাউন্সিল আমি যতটুকু দেখছি বেশিরভাগ সময়ই তারা অনলাইনে এক্সামটা নিয়ে নেয়, স্পিকিং এক্সামটা। তাহলে অনলাইনে যদি হয় আপনাকে সরাসরি ফিজিক্যালি কোনো কার্ড দেবে না, কোনো কিউ কার্ড দেবে না, বরং স্ক্রিনের মধ্যে কার্ডটা দেখাবে। যেমন এভাবে দেখাতে পারে, এখন আমরা যেরকম স্ক্রিনে দেখতেছি যে ডিসক্রাইব অ্যান অ্যাকোয়াটিক অ্যানিমেল, এইভাবে আপনার এক্সামেও দিতে পারে। Lastly, remember to take brief notes and organize your ideas, then speak at length. এটা হলো সামারাইজড ডিরেকশন, অর্থাৎ এই পয়েন্টটাই আপনি মূলত মাথায় রাখতে হবে, যে আপনার নোটগুলা যেন বেশি লম্বা না হয়, নোট সাজানোর পাশাপাশি আপনি আপনার আইডিয়াটাও যেন সাজিয়ে ফেলেন। এরপর আপনি মনের মাধুরী মিশিয়ে লম্বা সময় ধরে আলোচনা করবেন টপিকের উপর, টপিকের ভিতরে থেকে। এটা হলো স্পিকিং পার্ট টু। স্পিকিং পার্ট টু এর ব্যাপারে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, না হলে আমরা একটু সময় প্র্যাকটিস করব।